হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম জানাই তোমাদের সবাইকে আমার চ্যানেলের আরেকটা নতুন এপিসোডে। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো আমির খান অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি সিতারে জমিন পর নিয়ে। তো চলো সময় নষ্ট না করে সিনেমা রিভিউ করার আগে সিনেমার গল্পটা সম্বন্ধে একটু জেনে নিই। সিনেমার মূল চরিত্রে রয়েছে গুলশান আরোরা নামে একজন বাস্কেটবল কোচ, যে চরিত্রে অভিনয় করেছে আমির খান। বাস্কেটবল খেলা চলাকালীন শর্ট টেম্পার গুলশান আরোরা নিজের সিনিয়রের গায়ে হাত তোলে আর তার জন্য তাকে সাসপেন্ড করা হয়। সাসপেন্ড হওয়ার পরে দিনরাত মদের নেশায় ডুবে থাকতো। মদ্যপান করে ড্রাইভ করার সময় একদিন রাতে পুলিশের গাড়িকে ঠুকে দেবে সে। এরপরে আদালতে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেসে তার শাস্তি হবে। যেহেতু এটা ছিল তার প্রথম অপরাধ, সেই জন্য তার জেল হবে না, জেলের পরিবর্তে তাকে কমিউনিটি সার্ভিসে শাস্তি দেওয়া হবে। শাস্তি স্বরূপ গুলশানকে কমিউনিটি সার্ভিসের জন্য পাঠানো হয় দিল্লির একটা স্কুলে, যেখানে সমস্ত স্টুডেন্ট নিউরো ডাইভার্জেন্ট প্রবলেমের আক্রান্ত। নিউরো ডাইভার্জেন্টের ব্যাপারটা একটু বলে দিতে পারি। এটাকে একদিক থেকে বলা যেতে পারে যে সমস্ত স্টুডেন্টের মধ্যেই ছিল অটিস্টিক প্রবলেম। তারা কিন্তু কেউ অ্যাবনর্মাল কিংবা পাগল নয়, তারা সবাই দৈহিক আকৃতিতে বড় হয়েছে, কিন্তু তাদের ব্রেনের যথেষ্ট বিকাশ ঘটে। প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, কিন্তু তাদের মাথার বুদ্ধি রয়ে গেছে 8 থেকে 10 বছরের বাচ্চাদের মতো। কাহিনী এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমির খান অর্থাৎ গুলশানের চরিত্রটা সম্বন্ধে একটু জেনে রাখা দরকার। অ্যাকচুয়ালি গুলশান এমন একটা চরিত্র যে কিনা সবসময় নিজেকেই সঠিক ভাবে, যুক্তিতর্কের দিক থেকে সবসময় তার নিজেকেই সঠিক মনে হয়। আর যখন কিনা সে যুক্তিতর্কে হেরে যেতে থাকে, সেখান থেকে সে কেটে পারে। গুলশানের ফ্যামিলিতে তার মা রয়েছে, যে চরিত্রে অভিনয় করেছে ডলি ওয়ালিয়া। গুলশান এবং তার মায়ের মধ্যে সবসময় একটা যুক্তিতর্কের সেশন চলতে থাকে। আর রয়েছে গুলশানের স্ত্রী, যে চরিত্রে অভিনয় করেছে জেনিলা টিসিকা। তার স্ত্রীর সাথে সবসময় তার যুক্তিতর্ক চলতে থাকে। আর তাদের যুক্তিতর্কের বিষয়টা কি, তারা প্রেম করেছে, প্রেম করে তারা বিয়ে করেছে, কিন্তু বিয়ের পরে গুলশান কিছুতেই বাবা হতে চায় না। তারও অবশ্যই একটা ব্যাক স্টোরি রয়েছে, কারণ গুলশানের যখন 8 বছর বয়স, তখন তার বাবা তাদেরকে ছেড়ে চলে যায়। সেখান থেকে গুলশানের একটা বদ্ধ ধারণা হয়েছে যে বাবারা হয়তো সবসময় পালিয়ে যায়, আর এই কারণে সে কখনো বাবা হতে চায় না। তার এবং তার স্ত্রীর মধ্যে সবসময় যুক্তিতর্ক চলতে থাকে। আর এই যুক্তিতর্ককে অ্যাভয়েড করার জন্যই গুলশান মাঝে মধ্যে এসে তার মায়ের কাছে থাকে। অবশ্য তার মায়ের সাথে কিন্তু তার স্ত্রীর সম্পর্ক ভালো। তার স্ত্রী নিজের ইচ্ছা ছিল অভিনেত্রী হওয়ার, সেই ইচ্ছাকে ত্যাগ করে গুলশানের মায়ের বুটিকের ব্যবসা দেখাশোনা করে। ফিরে আসে আমরা মূল গল্পে। এরপরে গুলশান পার্টিকুলার সেই স্কুল জয়েন করে, কিন্তু সমস্যা হয় যে গুলশানের ব্রেনের ফ্রিকোয়েন্সির সাথে স্কুলের স্টুডেন্টের ব্রেনের ফ্রিকোয়েন্সি ম্যাচ করে না। কারণ গুলশানের চিন্তা ভাবনা একজন অ্যাডাল্ট ম্যাচিউর প্রকৃতির, আর সমস্ত স্টুডেন্ট যারা কিনা বয়সের দিক থেকে অ্যাডাল্ট হলেও তাদের চিন্তা ভাবনা 8 থেকে 10 বছরের বাচ্চাদের মতো। তখন গুলশানের সামনে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যে কিভাবে সে তাদেরকে বাস্কেটবল খেলা শেখাবে। শুরুর দিকে গুলশান অল্পতেই বিরক্ত হয়ে যাচ্ছিল, তাদের উপর রেগে যাচ্ছিল এবং সে স্কুল ছেড়ে চলে যেতেও চাইছিল। কিন্তু যেহেতু তাকে আদালত থেকে শাস্তি দেওয়া হয়েছে, অতএব সেটা সে করতে পারছিল না। এতেও তাকে বাধ্য হয়ে বাস্কেটবল কোচিংটাকে কন্টিনিউ করতে হচ্ছিল। এরপরে সিনেমাটা ধীরে ধীরে ছোট ছোট ঘটনাটার মধ্যে দিয়ে এগোতে থাকবে এবং সেই প্রত্যেকটা ঘটনা ধীরে ধীরে গুলশানের মন মানসিকতা চেঞ্জ করতে থাকবে। গুলশান তাদেরকে বাস্কেটবল খেলা তো শেখাবে, এবং তার পরিবর্তে জীবনে কিভাবে আনন্দে থাকতে হয়, জীবনে সবকিছুকে সহজে কিভাবে মেনে নিতে হয়, জীবনে যত বড় প্রবলেমই থাকুক না কেন সেই প্রবলেমটাকে সাথে করে নিয়ে কিভাবে মুখে হাসি নিয়ে জীবনের প্রতিটি দিন কাটাতে হয়, এই শিক্ষাটা গুলশান পাবে এই সমস্ত মানুষের কাছ থেকে, যাদেরকে সমাজের বেশিরভাগ লোকই অবহেলার চোখে দেখে, যাদেরকে কেউ কেউ পাগল বলে, যাদেরকে কেউ অ্যাবনর্মাল বলে। সমস্ত স্টুডেন্টের প্রভাবে তাদের সাথে মেলামেশা করার দরুন গুলশানের মন মানসিকতার এতটাই পরিবর্তন হবে যে সে ফিরে যাবে তার স্ত্রীর কাছে। তার স্ত্রীকে সে নতুন করে ভালোবাসতে শুরু করবে এবং মেনে নেবে মধ্য বয়সে বাবা মা হওয়ার প্রস্তাব। এখানে কিনা তার মনে একটা সন্দেহ ছিল, বেশি বয়সে বাবা মা হলে সেই সন্তান অটিস্টিক প্রবলেমের শিকার হতে পারে। তারপরেও সে সেটাকে মন থেকে মেনে নেয়, কারণ স্কুলের সমস্ত বাচ্চাদের সাথে মেলামেশা করার পর নিউরো ডাইভার্জেন্ট প্রবলেমটা তার কাছে এখন আর কোনো প্রবলেম মনে হয় না। পাশাপাশি সে খোলা মনে এটাও মেনে নেয় তার মায়ের অন্য পুরুষের সাথে সম্পর্ক। এরপরে চণ্ডীগড়ে একটা বাস্কেটবল প্রতিযোগিতা হয়, সেখানে তার স্কুলের ছাত্ররা জয়লাভ করে। তারপরে সেই বাস্কেটবল প্রতিযোগিতার সেকেন্ড রাউন্ড মুম্বাইতে হয়। মুম্বাইতে যাওয়া তাদের কাছে ফান্ড থাকে না, সেই ফান্ড গুলশান এবং তার স্ত্রী বুদ্ধি করে জোগাড় করে এবং তারা মুম্বাইতে যায়। মুম্বাইতে গিয়ে তারা কম্পিটিশনে অংশগ্রহণ করে এবং কম্পিটিশনের ফাইনাল রাউন্ড অব্দি পৌঁছে যায়। কম্পিটিশনের ফাইনাল যে রেজাল্ট আসে সেটাও একটা সারপ্রাইজের বিষয়, কারণ ফাইনালের পরে যে দল হারে এবং যে দল জেতে তাদের দুই দলের মধ্যে যে ধরনের ইন্টারাকশন হয়, সেখান থেকে গুলশান নিজের জীবনের উপলব্ধি খুঁজে পায়। সিনেমার গল্প মোটামুটি এখানেই শেষ। সিনেমার গল্পটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই, কারণ এই সিনেমার গল্পটা 2018 সালে ফ্রান্স ভাষায় নির্মিত চ্যাম্পিয়ন সিনেমাটা থেকে অফিসিয়ালি নেওয়া হয়েছে। এই সিনেমাটাকে আমরা রিমেক বা কপি বলবো না, কারণ এই সিনেমাটাকে অফিসিয়ালি অ্যাডপ্ট করা হয়েছে। সেই জন্য গল্পের মধ্যে বিশেষ কোনো চেঞ্জ করা হয়নি, শুধুমাত্র সিনেমার গল্পটাকে একটা ইন্ডিয়ান এনভায়রনমেন্ট দেওয়া হয়েছে। তবে ডিরেক্টরকে অবশ্যই সাধুবাদ দিতে হবে, কারণ সে 100% গল্পটাকে ওয়েল মেড করে আমাদের সামনে প্রেজেন্ট করতে পেরেছে।
এরপরে সিনেমার অভিনেতা অভিনেত্রীদের কথা বললে সবাই একদম টপ নচ অভিনয় করেছে। আমির খানের কথা আলাদা করে কিছু বলা নেই, সে 100% তার ক্যারেক্টারকে জাস্টিফাই করেছে। জেনিলা আমির খানের স্ত্রীর চরিত্রে যতটুকু আমির খানকে সাপোর্ট করার দরকার 100% সেটা করতে পেরেছে। আমির খানের মায়ের চরিত্রে ডলি আলুওয়ালিয়া খুব ভালো অভিনয় করেছে। তবে আলাদা করে অবশ্যই বলতে হবে সেই সমস্ত ক্যারেক্টারের কথা যারা স্কুলের স্টুডেন্ট চরিত্রে অভিনয় করেছে এবং যারা প্রত্যেকে নিজেদের মধ্যে আলাদা আলাদা অটিস্টিক প্রবলেমকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আমার যতদূর জানা আছে এই সিনেমাতে যতগুলো ক্যারেক্টারকে নেওয়া হয়েছে যাদের মধ্যে নিউরো ডাইভার্জেন্ট প্রবলেম রয়েছে তারা অরিজিনাল লাইফেও এই ধরনের প্রবলেমেরই শিকার। তাদেরকে দীর্ঘদিন ট্রেনিং দিয়ে তাদের ওয়ার্কআউট করিয়ে তারপরে এই সিনেমাতে অভিনয় করা হয়েছে এবং আশ্চর্যের ব্যাপার হলো তারা প্রত্যেকেই 100% ক্যারেক্টারকে জাস্টিফাই করেছে। যদিও এই সিনেমাটা একটা সিরিয়াস ইস্যু নিয়ে ডিল করে, তবুও সিনেমাটা কিন্তু পুরোপুরি সিরিয়াস নয়। সিনেমাটার প্রথম থেকে শেষ পর্যন্ত এভরি পোর্শনে কিন্তু কমেডির ছোঁয়া রয়েছে এবং সেই কমেডির লেভেল সূক্ষ্ম, সুন্দর এবং নির্মল। এটা দেখা এবং শোনার পরে আপনাদের মুখে হাসি আসতে বাধ্য। সিনেমাটা নিয়ে আর বেশি কিছু বলবো না। আমার ব্যক্তিগত মতামত যদি ভালো রাখে তাহলে আমি বলবো এই সিনেমাটা 100% মাস্ট ওয়াচ। অনেকদিন পরে বলিউডে এমন একটা সিনেমা এসেছে যে সিনেমাটা 8 থেকে 80 সবাইকে নিয়ে থিয়েটারে দেখার মতো এবং এই সিনেমাটা দেখলে অবশ্যই শেখা যাবে যে লাইফকে কিভাবে এনজয় করতে হয়, লাইফের সমস্ত বাধা বিপত্তিকে কিভাবে হাসি মুখে মেনে নিতে হয় এবং সমস্ত বাধা বিপত্তিকে মেনে নিয়ে প্রয়োজনে কিভাবে নিজেকে চেঞ্জ করতে হয়। বন্ধুরা, সিতারে জমিন পর সিনেমাটা নিয়ে আজকের মতো আমার এক্সপ্লেনেশন এবং রিভিউ এ পর্যন্তই। 100% আমি আপনাদেরকে অ্যাসিওর করছি সিনেমাটা আপনাদের ভালো লাগবে। আমার রিভিউ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন এবং বেল বাটন প্রেস করে রাখুন যাতে পরবর্তী রিভিউ আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। হ্যাভ এ নাইস টাইম, ভালো থাকবেন, ভালো সিনেমা দেখবেন, গুড বাই।